শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের জীববিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায়ের জীবনী শক্তি থেকে আলোচনা করব। তোমরা সবাই আমার হাতে কি দেখতে পাচ্ছ? পাতা, তাই না? তোমরা কি জানো এই পাতার কাজ কি? এই পাতার কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। এবং পাতা কোন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে তা কি তোমরা জানো? পাতা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। তাহলে আজকে আমাদের পাঠ হবে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ সালোক সংশ্লেষণ কি আমরা জানব। এর পাঠ শেষে আমরা জানতে পারবো সালোক সংশ্লেষণ কি তা বুঝতে পারবো। সালোক সংশ্লেষণ পর্যায়কে কয়টি ভাগে ভাগ করা যায় তা জানতে পারবো। এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে খাদ্য প্রস্তুত হয় তা আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ সম্পর্কে জানতে পারবো। সবার আগে আমি বলবো সালোক সংশ্লেষণ কি। তাহলে বলছি, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানীয় কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সবুজ উদ্ভিদ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য প্রস্তুত করে তার জৈবিক কাজ পরিচালনার জন্য এবং বেঁচে থাকার জন্য কিছু ব্যবহার করে। আর অবশিষ্ট খাদ্য পাতা, কাণ্ড, ফলমূল সঞ্চিত করে রাখে। এই যে সঞ্চিত খাদ্য, এই সঞ্চিত খাদ্যের উপরেই মানব জাতি এবং অন্যান্য জীবকুলের অস্তিত্ব নির্ভর করে। আমি একটি চিত্র তোমাদেরকে দেখাবো। চিত্র থেকে তোমরা বিষয়টি আরো স্পষ্ট হবে। তার আগে আমি বলে নেই, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য 4টি উপকরণ প্রয়োজন। কয়টি উপকরণ? 4টি উপকরণ। উপকরণগুলো হচ্ছে: 1 কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, 2 পানি H2O, পানি, 3 সূর্যালোক, 4 ক্লোরোফিল, 5 তাহলে উপকরণ 4টি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল। আমরা এখন একটু চিত্র দেখব, চিত্রের সাথে মিলিয়ে নেব। এখানে একটি উদ্ভিদ
সবুজ উদ্ভিদ কি করতেছে? বাহির থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন ত্যাগ করছে। কারণ আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আমরা শ্বসন প্রক্রিয়া সবসময় কি করি? অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ হয়, অক্সিজেন ত্যাগ হয়। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড শ্বসন প্রক্রিয়া আমরা কার্বন ডাই অক্সাইড কি করি? ত্যাগ করি আর অক্সিজেন গ্রহণ করি। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই দুই প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্যাসের সমতা রক্ষা হয়। তাহলে পাতা সূর্যালোক গ্রহণ করতেছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে এবং সহযোগিতা হিসেবে বা প্রভাব হিসেবে লাগতেছে সূর্যালোক, ক্লোরোফিল। এখন আমি বিক্রিয়াটি তোমাদেরকে দেখাবো। সালোক সংশ্লেষণ বিক্রিয়াটি একটু দেখো। বিক্রিয়াটি নিম্নরূপ। কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি। আলো, ক্লোরোফিল, হচ্ছে গ্লুকোজ বা শর্করা C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি। সালোক সংশ্লেষণ বিক্রিয়াটি হচ্ছে বিক্রিয়াটি লিখছি 6 কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি। প্রভাব হিসেবে লাগছে আলো এবং ক্লোরোফিল। উৎপাদন হচ্ছে শর্করা বা গ্লুকোজ, 6 অক্সিজেন, 6 পানি। তাহলে আমরা আগে যে সংজ্ঞা বলছি সেই সংজ্ঞার সাথে আমাদের বিষয়টি মিল আছে। আমরা আবার যদি বলি তাহলে বলবো যে প্রক্রিয়া সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তা কার্বন ডাই অক্সাইড পানির বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকেই বলে সালোক সংশ্লেষণ। এখন আমরা জানব সালোক সংশ্লেষণের স্থান বা সালোক সংশ্লেষণ অঙ্গ। উদ্ভিদের সবুজ অংশে বিশেষ করে পাতা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এই যে পাতা, এই পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এই পাতা বিভিন্ন ধরনের টিস্যু থাকে, যেমন ঊর্ধ্বত্বক, নিম্নত্বক, ভাস্কুলার টিস্যু, মেসোফিল টিস্যু ইত্যাদি। এই পাতার মেসোফিল টিস্যু হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। মেসোফিল টিস্যু আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। পাতার ঊর্ধ্বত্বকে থাকে প্যালিসেড প্যারেনকাইমা টিস্যু আর নিম্নত্বকে অবস্থিত থাকে স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু। প্যালিসেড প্যারেনকাইমা টিস্যুতেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়, কারণ এই কোষে অধিক পরিমাণ ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে। আর এই ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। আমরা জানি প্রত্যেক স্থলজ উদ্ভিদ তার মূলরম দিয়ে পানি শোষণ করে। এই যে মূলরম দিয়ে মাটি থেকে পানি বা খনিজ লবণ
শোষণ করে পাতা বা কাণ্ড এবং অন্যান্য অংশে পৌঁছায় এবং পত্ররন্ধ্র বা স্টোমার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তাও পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। আর জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। বায়ুমণ্ডলে 0.03 ভাগ কার্বন ডাইঅক্সাইড আর পানিতে 0.3 ভাগ কার্বন ডাইঅক্সাইড আছে। তাই জলজ উদ্ভিদ স্থলজ উদ্ভিদ অপেক্ষা জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি একটি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। 1905 সালে ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটিকে দুটি পর্যায়ে ভাগ করেন। কয়টি পর্যায়ে ভাগ করেন? দুটি পর্যায়ে ভাগ করেন। ভাগ দুটি হচ্ছে বা পর্যায় দুটি হচ্ছে পর্যায় 1 আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়। 2 আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার। এক আলোক নির্ভর পর্যায়, দুই হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। আলোক নির্ভর পর্যায় হচ্ছে এই পর্যায়ের জন্য আলো উপস্থিতি অপরিহার্য। আলোক নির্ভর পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এই পর্যায়ে এটিপি, এনএডিপিএইচ এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। এই রূপান্তরিত শক্তি এটিপির মধ্যে সঞ্চিত হয়। এই প্রক্রিয়া ক্লোরোফিল অণু, এই যে পাতা অবস্থিত ক্লোরোফিল অণু কি করে? একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোক রশ্মি ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি অযৌগ ফসফেটের সাথে মিলিত হয়। এই যে এডিপি অযৌগ ফসফেটের সাথে মিলিত হয়, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। আমরা যদি সংজ্ঞায় বলি তাহলে বলবো সূর্যালোকের উপস্থিতিতে এডিপি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করার প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। ক্লোরোফিলের উপস্থিতিতে পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। এখানে আমি বলছি এটিপি। এটিপি সমান এটিপি সমান অ্যাডিনোসিন অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি সমান অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এডিপির সাথে মিলিত হয় এডিপি সমান অ্যাডিনো
ডাইফসফেট, ফসফেট। তারপর বলছি NADPH, NADPH সমান নিকোটিনামাইড, নিকোটিনামাইড, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড, হাইড্রোজেন ফসফেট। বলছি অযৌগ ফসফেট, PI। আমি ফটোফসফোরেশন বিক্রিয়াটি যদি দেখাই, বিক্রিয়াটি হচ্ছে ADP উপরে দেখিয়ে দিচ্ছে। ফটোফসফোরেশন বিক্রিয়াটি হচ্ছে ADP প্লাস PI অযৌগ ফসফেট। বিক্রিয়া আলো, ক্লোরোফিল, বিক্রিয়া করা হয় ATP, তাহলে ATP অযৌগ ফসফেটের সাথে মিলিত হয়ে ATP উৎপন্ন করে। এই ATP উৎপন্ন করার প্রক্রিয়াটির নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। এখানে PI সমান সমান হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, আর NO আর ইনঅর্গানিক ফসফেট, PI সমান সমান ইনঅর্গানিক ফসফেট। তাহলে আমরা আলোক নির্ভর পর্যায়টি বুঝতে পারলাম যে ATP অযৌগ ফসফেটের সাথে বিক্রিয়া করে ATP তৈরি করে। ATP তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। এখন আমরা জানব আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়ের জন্য আলোর প্রত্যক্ষ উপস্থিতির প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। আলোক নির্ভর পর্যায়ে পত্ররন্ধ্র বা কৃষ্ণমণার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড কি করে পাতার কোষে প্রবেশ করে। আলোক নির্ভর পর্যায়ে
যে এটিপি, এনএডিপিএস এবং হাইড্রোজেন উৎপন্ন হয় তার সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা পরিণত হয়। এখন এই কার্বন ডাই অক্সাইড বিজারণে 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে। সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে? 3টি গতিপথ। 3টি হচ্ছে গতিপথ 3টির নাম হচ্ছে, 1 ক্যালভিন চক্র, ক্যালভিন চক্র বা C3 গতিপথ। গতিপথ 2 হচ্ছে হ্যাশ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ। 3 হচ্ছে ক্যাসুলেসিয়ান অ্যাসিড বিপাক। প্রত্যেক সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের এই 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে। তার ভিতর থেকে আমি তোমাদের 2টি গতিপথ নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ক্যালভিন চক্র, বা C3 গতিপথ। ক্যালভিন চক্র বা C3 গতিপথ আবিষ্কারক যে আবিষ্কার করছেন সেই আবিষ্কারকের নামানুসারে C3 গতিপথকে ক্যালভিন, বেনসন ও বেসন চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র বলে। 1961 সালে এই ক্যালভিন চক্র বা C3 গতিপথ আবিষ্কারের জন্য ক্যালভিন নোবেল পুরস্কার পান। এখন যদি বলি C3 উদ্ভিদ কি বা C3 গতিপথ কি, আমরা বলবো যে সকল উদ্ভিদে ক্যালভিন চক্র পরিচালিত হয় এবং প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে C3 গতিপথ বা C3 উদ্ভিদ বলে। এই যে আমাদের চারপাশে যে সকল উদ্ভিদ দেখছি এর অধিকাংশই C3 উদ্ভিদ। আর C4 গতিপথ হচ্ছে যে সকল উদ্ভিদে এই ক্যালভিন চক্রের পাশাপাশি হ্যাশ ও স্ল্যাক চক্র পরিচালিত হয় এবং যে সকল উদ্ভিদে শর্করা উৎপন্নের সময় প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে C4 গতিপথ বা C4 উদ্ভিদ বলে। অস্ট্রেলিয়ার বিজ্ঞানী হ্যাশ ও স্ল্যাক 1966 সালে কার্বন ডাই অক্সাইড বিজারণের এই গতিপথটি আবিষ্কার করেন, অর্থাৎ C4 উদ্ভিদ আবিষ্কার করেন। আমি আগেই বলছি বেশিরভাগ উদ্ভিদ হচ্ছে C3 উদ্ভিদ বা C3 গতিপথ। আর C4 উদ্ভিদ কম, যেমন ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারেন্থাস, এগুলো হচ্ছে C4 উদ্ভিদ। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি থাকে এবং এই উদ্ভিদের উৎপাদন ক্ষমতাও বেশি। এই দুটি আমাদের আজকের গতিপথ নিয়ে আলোচনা করবো। ক্যালসিয়াম অ্যাসিড বিভাগ আজকে আলোচনা করবো না, কারণ আমাদের
দশম শ্রেণীর বইতে এটা ব্যাপক আলোচনা প্রয়োজন নেই। আমি তোমাদের এতক্ষণ চালক সংশ্লেষণ নিয়ে যে আলোচনা করলাম এবং গতিপথ নিয়ে আলোচনা করলাম, এ থেকে একটু বাড়ি কাজ দেব, খেয়াল করো তোমরা সবাই। বন্ধুরা, আশা করি তোমাদের এই পাঠে আর কোনো সমস্যা নাই। এখন আমি তোমাদের একটু বাড়ি কাজ দেব। বাড়ি কাজ হচ্ছে C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদের মধ্যে 4টি পার্থক্য শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা C4 এবং C3 উদ্ভিদের পার্থক্য লিখতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।